দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ও ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ আইসিএব-এর সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন কবির এফসি। আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে দর্শক শ্রোতাদেরকে অভিনন্দন। জি, আমরা দিনের শুরুর আজকে ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অবস্থান জানছিলাম। সপ্তাহের শেষ কার্য দিবস এবং নতুন বছরে মোটামুটি বেশ বেগবান অবস্থানে রয়েছে আমাদের পুঁজিবাজারের সূচক এবং লেনদেন। সবকিছু মিলিয়ে নতুন সরকার দায়িত্ব নিয়েছেন। আপনারা কিভাবে দেখছেন বর্তমান প্রেক্ষাপট? দেখেন, পুঁজিবাজার একটু যদি বলেন এক সপ্তাহ বা একদিন বা ইভেন এক মাস, এটা একটা স্ন্যাপশট, স্টিল একটা ছবি তোলার মতো, বাট আসলে তো এটা তো মুভিং, আপনাকে চলমান। এই চলমান জিনিস মানে তার অতীত আছে, বর্তমান যেমন আছে, ভবিষ্যৎ থাকবে। সেই কনটেক্সটে যদি যে অবস্থানটা এটা যদি সাস্টেনেবল না হয়, সেটা যদি আপনার দীর্ঘমেয়াদী না হয়, সেটা অনেক সময় এটাকে আমরা যেটা বলি এটা পুঁজিবাজারে আলটিমেট গ্রোথের জন্য পজিটিভ না। বর্তমান যে সিচুয়েশনটা, এটা বিকজ দীর্ঘদিন ধরে ইলেকশনের আগে এবং আপনারা লক্ষণীয় দেখুন তার আগে গত জুলাই মাসের পরবর্তী থেকেই বিকজ অফ ফরেন পোর্টফোলিও দে হ্যাভ আইদার ইনঅ্যাক্টিভ অর উইথড্র করেছে। দ্বিতীয়ত হলো একটা ইলেকশনের জন্য ওয়েট এন্ড সি ছিল কিছুটা। যে কোনো যতই জিনিস কনফিডেন্স লেভেলটা যে আমরা দেখি পোস্ট ইলেকশনের স্টেবিলিটি, ইলেকশন কেন্দ্রে হাঙ্গামা, বিভিন্ন কারণে অনেক দেশীয় যারা বিনিয়োগকারী তারাও ওয়েট এন্ড সিতে ছিলেন, বিদেশিরা তো ছিলেনই। তো এসব জিনিসের কারণে তখন যেটাকে বলে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডে যেটা যে ত্বরণ থাকার কথা, যে অ্যাক্সেলারেশন থাকার কথা, সেটা ছিল না। দেশের ইলেকশন হয়ে গেছে মোটামুটিভাবে শান্তিপূর্ণভাবেই, ধরেন মেজরিটি কোনো, এবং একই গভর্নমেন্ট আসলো বিকজ উইথ এ মাচ মোর মেজরিটি, এবং ইলেকশনে অল দি পার্টিজ হ্যাজ পার্টিসিপেশন, আগের মতো ছিল না। সুতরাং দ্যার ইজ লট অফ গভর্নেন্স অ্যাসপেক্টে একটা পজিটিভ ইম্প্যাক্টই আপনার আছে বাংলাদেশ সম্পর্কে। তো সেক্ষেত্রে দেশি বিদেশি যারা স্ট্র্যাটেজিক ইনভেস্ট করবেন, দ্যাট মিনস লং টাইম ইনভেস্ট করবেন, তারা দে হ্যাভ স্টার্টেড দেয়ার অ্যাক্টিভিটি। দ্বিতীয়ত হলো যারা অবভিয়াসলি যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, ওদের সাথে এটা ইনসিডেন্ট ইনভলভ, তারাও অ্যাক্টিভ হয়ে যায়। মার্কেট যখন পজিটিভ থাকে তারাও মনে হয় শুরু, ইনফ্যাক্ট দে আর নট দ্যাট মাচ ইনফর্ম অ্যান্ড এডুকেটেড। তারা অন্যদের বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিস দেখে, অন্যদের সেন্টিমেন্ট দেখে দে স্টার্ট দেয়ার অ্যাক্টিভিটি। সুতরাং সেই পজিটিভ তরণটা ঘটেছে। তো এই বোথ এন্ডে এই কারণেই আপনার দেখবেন যে বোথ টার্ন ওভার এবং যেহেতু ডিমান্ড ফ্যাক্টরটা আপনার আসছে নতুন বিনিয়োগের, সেক্ষেত্রে আপনার সাপ্লাই অবভিয়াসলি যদি যেটুকু আপনার মিট করতে পারে, সেই কন্টেস্টেই আপনার প্রাইস ইজ আপওয়ার্ড ট্রেন্ড। তৃতীয়ত হলো ডিসেম্বরে যে সমস্ত আমাদের মেজর আর্থিক প্রতিষ্ঠানগুলো, বিশেষত এখন ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, নন ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স, এদের ক্লোজিং হয় ডিসেম্বরে। এবং ব্যাংকগুলি অবশ্যই তাদের অপারেটিং মুনাফা এখন পত্রপত্রিকা মারফত আনঅফিসিয়াল ট্রুথ মার্কেটে আসছে। তো গত বছর ৯-৬ একটা অনেকে বলে যে সুদ এবং এ নিয়ে একটা ছিল, অনেকগুলি এক পরিবর্তন আসছে মার্কেটে। এটা একটা সার্বজনীন গ্রহণযোগ্য না থাকলেও কিছু কিছু ক্ষেত্রে এটা মতদ্বৈধতা ছিল, অনেক সিভিল সোসাইটি নিয়ে অনেক কথাবার্তা বলেছে সব, এবং ডিফল্ট কালচার নিয়ে কথা বলেছে। তো বিভিন্ন কারণেই ব্যাংকিং সেক্টর নিয়ে একটা ধূম্রজাল বলবো, একটা অত স্বচ্ছ পিকচার ছিল না। তো বছর এন্ডে যখন অপারেটিং প্রফিট আসছে, সুতরাং সেই ক্ষেত্রে দেখা গেলো মেজর কোনো সেটব্যাক নেই। মোস্ট অফ দি ক্ষেত্রে এক্সেপশনাল ক্ষেত্র ছাড়া মোটামুটি তাদের ডিজায়ার না হোক, অতিমাত্রায় না হোক, বাট একটা পজিটিভ ট্রেন্ডই আছে অপারেটিং প্রফিটে। তো গিভিং দিস সিচুয়েশন, এটা আমাদের পুঁজিবাজার ঢাকা চিটাগাংয়ে আপনারা জানেন যে ব্যাংকিং সেক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ইন্স্যুরেন্স টুগেদার ধরেন, এটা টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনের ভেরি সিংহভাগ। তো এদের পারফরমেন্সকে আপনার অবশ্যই হোল মার্কেট সেন্টিমেন্টকে ইন্ডিকেট করে। তো এইসব ক্ষেত্রে, এবং নতুন সরকার আসছেন, মন্ত্রী পরিষদ আসছেন, তাদের বক্তব্য আসতেছে পজিটিভ টোন। তো হ্যাভিং এ পজিটিভ মার্কেট সেন্টিমেন্ট, সেক্ষেত্রে মার্কেট এই সপ্তাহে ভালো থাকবে এটাই স্বাভাবিক, না হওয়াই বরং অস্বাভাবিক ছিল, এবং ইট ইজ আন্ডারস্টুড। তো যারা যে সমস্ত আমি বলবো যে বোদ্ধা, যারা মার্কেট সম্বন্ধে সচেতন, দোজ আর ইনফর্ম, দোজ আর স্ট্র্যাটেজিক, তারা মার্কেট যখন
কি বলবো যে ডিসেম্বরে যখন গতিহীন ছিল, তারা তখন ইনভেস্ট করেছে, তারা জানতো এই জিনিসটা ঘটবে, এবং তারা এখন তারা যেটা আমরা বলি অপরচুনিস্ট, এরা যারা শর্ট টার্ম সুফলটা কিন্তু এখন তারা এখন নেবে। এখন আর যারা আনইনফর্ম, যারা ইমপেশেন্ট, তারা বলবে মানে এখন আসবে কিনতে। তো যখন যদি এই মোমেন্টামটা কোনো কারণে একটা স্টেবিলিটি আসে বা ফার্দার যদি গ্রোথ না থাকে বা কোনো কারণে কারেকশন পর্যায়ে যায়, তখন আর আবার হিউ অ্যান্ড ক্রাই করবে যে এই হয়েছে ওই হয়েছে, অন্যকে ব্লেম দেবে। তো এই কথাটা বলার কারণ হলো এই মার্কেট মোমেন্টামে দোজ আর নিউ ইনভেস্টার, পার্টিকুলারলি মার্জিনাল যারা স্বল্প পুঁজির যারা ইনভেস্ট করেন, তাদেরকে বলবো ভাই জ্ঞানের কোনো সাবস্টিটিউট নাই। আপনি বুঝে শুনে, আপনি হুজুগে অন্যের দ্বারা অন্যের কাজ কত ইনফ্লুয়েন্স নেয়, নিজে জেনে শুনে বুঝে করেন, কারণ আপনার পুঁজি মাত্রাটা কম, আপনি যাতে পরে আপনার কান্নায় বর্ষিত না হয়। মার্কেট পজিটিভ ট্রেন্ড, নোবডি ক্যান এক্স্যাক্টলি সে দ্যাট হোয়ার ইট উইল গো, ইট মে গো ফার্দার গো। এই মোমেন্টাম যে হোয়াট এভার ক্রিয়েটেড, এগুলি অনেকটা এক্সপেকটেশন ভিত্তিতে কাজ করে। ইকোনমি যদি সত্যি যদি আমাদের এখন যে গ্রোথ লেভেল আছে এটা যদি ধরে রাখতে পারে, ব্যাংকিং সেক্টরে আমাদের নতুন মন্ত্রীরা যেভাবে কমিটমেন্ট করতেছেন, এগুলি সত্যি যদি পজিটিভ রেজাল্টে আসে, হয়তো বা এর থেকে আরো গ্রোথ পটেনশিয়াল আছে। আবার এমনও হতে পারে, কারণ এই আমরা জানি যে কথাটা বললাম, এখন ব্যাংকিং বা এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ড্রিভেন হচ্ছে এই মুভমেন্টটা বস্তুত, বাট ইকোনমি রিয়েল ইকোনমি হলো ম্যানুফ্যাকচারিং বেস। এখন আমাদের যে ম্যানুফ্যাকচারিং বেজে বেসিক্যালি আপনার ক্লোদিং ইন্ডাস্ট্রি, যেটাকে অ্যাপারেল ইন্ডাস্ট্রি বলে আরএমজি, যদিও এটা ডাইরেক্টলি পুঁজিবাজারে অনেকেই আপনার লিস্টেড না, কিন্তু এদের ইম্প্যাক্ট আছে, কারণ এক্সপোর্ট যে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির ক্ষেত্রে এই সেক্টরের আপনার অবদান আছে। দ্বিতীয়ত হলো আপনার রেমিটেন্সের অবদান আছে, বাট এদের সাথে ব্যাংকিং ইন্ডাস্ট্রি জড়িত, কারণ ব্যাংকিং ইন্ডাস্ট্রি যে ওয়ান উইথ ইন্টারমিডিয়েট ইন্ডাস্ট্রি। সুতরাং রিয়েল সেক্টর ইকোনমি যদি পারফর্ম না করে, কোনো কারণে যদি এফেক্ট করে, তখন ইন্টারমিডিয়েট ইন্ডাস্ট্রিগুলি এফেক্ট করে। দিজ আর দি এই জন্য কনস্ট্যান্ট ওয়াচের মধ্যে থাকে যারা আছেন, ইনফর্ম থাকা। হোয়াট আই সেড, এই ইনফর্ম হলো ওই কোম্পানি সম্বন্ধে কোথায় বিনিয়োগ করেন এবং সেক্টর সম্বন্ধে ধারণা রাখা, ওভারঅল আপনার ফান্ডামেন্টাল দেশীয় এবং গ্লোবাল সিচুয়েশন মুভমেন্ট, বিকজ অনেকগুলি প্রেডিকশন আসতেছে। আইএমএফ দেখেন তাদের প্রধান চিফ হ্যাজ স্টেপ ডাউন এবং দে আর প্রেডিক্টিং দ্যাট গ্লোবাল ইকোনমি প্রবাবলি গ্রোথ লেভেলটা ভেরি ডিফিকাল্ট, এবং যে সমস্ত ইনস্টিটিউশন কন্ট্রোল করে ইকোনমি, তাদের হাতে সেরকম কোনো ইনস্ট্রুমেন্ট নাই এখন। এরকম একটা কি বলে যে নেগেটিভ পিকচারও আসতেছে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ইকোনমি সম্বন্ধে অল দি গ্লোবাল মিডিয়া অ্যান্ড থিঙ্ক ট্যাঙ্ক তারা আবার বেশ পজিটিভ আপনার অ্যানালাইসিস প্রেজেন্ট করতেছে। তো গিভিং দিস বাংলাদেশ কন্টেক্সট পজিটিভ ট্রেন্ড, বাট বাংলাদেশ আমাদের তো গ্লোবাল ইকোনমির বাইরে না, তো therefore it is a wait and see how the আগামী দিন আপনার এখন যেটা হয়, যেটাকে বলো বক্তৃতার মধ্যে স্টেটমেন্ট, there is and when the statement will be followed by action এবং তার রেজাল্টেন্টটা দেখে তখনই বোঝা যাবে যে হোল এই বর্তমান সিচুয়েশনটা সাস্টেইনেবল কিনা, কোন দিকে মুভ করবে। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, তারপর আবার আলোচনায় ফিরে আসছি। দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আবারও একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস বাংলাদেশ আইসিএবি এর সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন কবির। আমরা কথা বলছিলাম তার সাথে, আলোচনায় ফিরে যাচ্ছি। আমি আরেকটি প্রশ্ন করেছিলাম ভিতরে আগে ব্যাংকিং সেক্টর এবং নতুন অর্থমন্ত্রী আমরা পেয়েছি, সেই জায়গার সাথে একটু যোগ করতে চাই যে অর্থনীতির অন্যান্য সূচকগুলোর যেরকম পজিটিভ ট্রেন্ড আমরা দেখছি, পুঁজিবাজারের ক্ষেত্রে সেটা আমরা দেখছি এবং লং টার্ম ফাইন্যান্সকে পুঁজিবাজারকে সম্পৃক্ত করা, এই জায়গাগুলো একটু যদি বলেন। প্রথমত আপনার যেমন বললেন, আপনার প্রশ্নতে আরেকটা অংশ ছিল যে ব্যাংকগুলির মোটামুটি যে অপারেটিং প্রফিট, এখন দিস ইজ এন ইন্ডিকেশন। একটা জিনিস আমাদের পুঁজিবাজার বিনিয়োগকারীদের বুঝতে হবে, অপারেটিং প্রফিটই কিন্তু ডিস্ট্রিবিউটেবল হয় না, কারণ এটাই আলটিমেটলি নেট প্রফিট হয় না। এই কিন্তু তফাৎটা আমি আগেও আপনাদের এই ফোরামে বলেছি, কারণ অপারেটিং প্রফিটটা ডিক্লেয়ার করে তার পরিচালনগত মুনাফা, তারপর থেকে তার নেট মুনাফা বের করতে গেলে ব্যাংকিং সেক্টরে বিশেষ করে তার প্রভিশনাল যে ডিফল্ট লোন আছে বা যেগুলি ক্লাসিফাইড লোন আছে, সেই লোনের ক্ষেত্রে তাকে এনাফ প্রভিশন করতে হয়। এই প্রভিশনে বাংলাদেশ ব্যাংকের সেট রুলস গাইডলাইন আছে এবং সেটাকে কমপ্লাই করতে অডিটররা এবং বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকিং কর্তৃপক্ষ ট্রাইপার্টিট যথেষ্ট আলোচনা তাদেরকে ব্যাক পাইতে হয়।
তো এই ক্ষেত্রে যতক্ষণ যে প্রফেশনাল ঘাটতি রিকভার করতে হয়। দ্বিতীয়ত একটা জিনিস ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। আমাদের বাসেল 2 বাস্তবায়নের যোগ্যে এবং বাসেল 3 ব্যাংকগুলির ক্ষেত্রে অলরেডি এটা উই আর কমিটেড যে এই নেক্সট ইয়ারের মধ্যে 2019-এর মধ্যেই ইনফ্যাক্ট উইল কমপ্লাই দোজ থিং। একটা টোটাল ক্যাপিটালের অ্যাটলিস্ট 12.5% হ্যাজ টু কিপ ইন তার ক্যাপিটাল। এখন এই ক্ষেত্রে আমাদের দেশের ব্যাংকগুলি এই ক্যাপিটাল ঘাটতিতে আছে। ভালো ব্যাংকও তারা হয় দেখতেছে খুব এক্সেপশনাল কয়েকটা ব্যাংক ছাড়া, বাট মোস্ট অফ দি ব্যাংকে এটা করতে গিয়ে অনেকে আইদার দে উইল গো ফর রাইট ইস্যু টু দি এক্সিস্টিং শেয়ার হোল্ডার, অর যদি না যায় তার অনেক ক্যাপিটাল বেজ বাড়াতে চায় না, তো এটা করতে গিয়ে তারা বন্ড করে। তো বন্ডটা যেরকম ট্রিটমেন্ট দেওয়া হয়েছে ক্যাপিটাল যেহেতু লং টার্ম কারণে, বাট বাস্তবে এটাও কিন্তু একটা ডেট, লাইক ডিপোজিট যেরকম ডেট, সুতরাং বন্ড রেজ করে ক্যাপিটাল ডেফিসিটকে রিকোয়ার করা, এটা যারা অ্যানালাইসিস পয়েন্টে ব্যাংকের স্টেবিলিটি পয়েন্টে এগুলি চিন্তা করতে হলে ইট ইজ একটা ওয়ান তার যে পরিমাণ বন্ড রেজ করে ডিফেক্ট, ইট ইজ অলসো তার ক্যাপিটাল ডেফিসিট আনটিল দ্য বন্ড ইজ রিফেড। তো বেসিক স্ট্রেংথ হলো যে সমস্ত ব্যাংক অপারেটিং প্রফিট করলো, প্রফেশনাল ঘাটতি রিকমেন্ড করার পরও তার নেট প্রফিট ডিভিডেন্ড না দিয়েও যদি তার ক্যাপিটাল ডেফিসিটকে সে সংরক্ষণ করতে পারে রিটার্ন আর্নিং থ্রুতে, সেটা হলো বেস্ট আমার দৃষ্টিতে। এবং ডিভিডেন্টের ক্ষেত্রে এই জন্য অনেকে যদি মনে করেন যে প্রফিট হয়েছে ডিভিডেন্ড দেয় না কেন, তো ডিভিডেন্ড হ্যাজ নাথিং টু ডু উইথ দি, অ্যাটলিস্ট এই জিনিসটা বুঝতে হবে, ডিভিডেন্ড ইজ এন ইন্ডিকেশন, রিটার্নটা দিয়ে যাওয়া না ওই প্রতিষ্ঠান থেকে টাকাটা বেরিয়ে যাওয়া। তো ওটা তা না করে যদি তার প্লাউইং ব্যাক করে বা তার ক্যাপিটাল ডেফিসিট এর জন্য সে রিটেইন করে, দ্যাট উইল বি বেটার স্ট্র্যাটেজি। তো আমাদের এই জিনিসগুলি যদি আমরা বোদ্ধা যারা বুঝেন সেই ক্ষেত্রে তাহলে প্রাইস ফল করার কারণ নাই ডিভিডেন্ড দেওয়ার। আচ্ছা আচ্ছা, ডিভিডেন্ড ইজ নট অ্যান ইন্ডিকেটর টু জাজ দি প্রাইস আর্নিং ইন দি প্ল্যাটফর্ম, দি সেকেন্ডারি মার্কেটে করা। অনেক কোম্পানি গ্লোবালি যার নাম করা কোম্পানি তারা হয়তো জীবনে ডিভিডেন্ডে দেয় না, বাট দোজ আর $1 ট্রিলিয়ন কোম্পানি। কোম্পানি গ্রোথ আছে কিনা, কোম্পানি সাস্টেনেবল কিনা, এর গ্রোথ বলতে বোঝায় তার টার্নওভারে গ্রোথ আছে কিনা, তার নেট অ্যাসেট ভ্যালুতে তার গ্রোথ আছে কিনা, তার ইপিএস আর্নিতে তার গ্রোথ আছে কিনা। সুতরাং গ্রোথ ফ্যাক্টরটা নট ইন টার্মস অফ ডিভিডেন্ড, যে গতবার 10% দিয়েছে এবার 12-15% দিল না, প্রফিট বেশি হয়েছে। তো ডিভিডেন্ড ইজ এ ডিফারেন্ট থিং, ডিস্ট্রিবিউশন করতে হয় সেটা ডিফারেন্ট, অনেক সময় ইমিডিয়েটলি, দ্যাট ইজ ওয়ান অফ দি, বাট দ্যাট শুড নট বি অনলি অর ডমিনেন্ট ক্রাইটেরিয়া টু ডিটারমিনিং ক্রাইটেরিয়া ফর প্রাইস মুভমেন্ট ইন দি স্টক এক্সচেঞ্জ। জি, একটু আসতে যে আমরা শুরুতে বলছিলাম যে নতুন সরকার দায়িত্ব নিয়েছেন, নতুন অর্থমন্ত্রী আমরা পেয়েছি, সেই জায়গায় সবাই প্রত্যাশা করছেন অর্থনীতি অন্যান্য সুযোগগুলোর সঙ্গে আমাদের পুঁজিবাজারকে লং টার্ম ফাইন্যান্সে আনা, এবং আমরা স্ট্র্যাটেজিক পার্টনার ইস্যু দেখেছি বিগত বছরগুলোতে পুঁজিবাজার নিয়ে অনেক কাজ হয়েছে, কিন্তু এই জায়গাগুলোয় ইকুইটি বেসড মার্কেটের বাইরে গিয়ে নতুন প্রোডাক্ট আনা, ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা, মাল্টি ন্যাশনাল কোম্পানিকে নিয়ে আসা, এই জায়গাগুলো আসলে নতুন বছর আমরা কি প্রত্যাশা করব? এটা আপনি ঠিকই ধরেছেন, পরের অংশ যেটা বললেন নতুন কোম্পানিকে আনা, বিশেষ করে যারা ভালো কোম্পানি, এটা আনতে গেলে আপনাকে যেটাকে বলে এনএবলিং এনভায়রনমেন্ট দিতে হবে। এনভায়রনমেন্টটা হলো নট অনলি স্টক চেঞ্জ কেন্দ্রিক, স্টক চেঞ্জের রুলস রেগুলেশন তারা তো করবে, কারণ একজনের টাকা তুলে নিয়ে যাবে তার এনভায়রনমেন্ট, বাট যে এনভায়রনমেন্টটা হলো ফিসকাল পলিসিতে দিতে হবে। বিকজ আমাদের যে ট্যাক্সেশন সিস্টেম, এই ট্যাক্সেশন সিস্টেমে পুঁজিবাজারে আসার কোনো সত্যিকার অর্থে কোনো একটা ভালো কোম্পানির ক্ষেত্রে এনকারেজ নাই, বিকজ সেক্ষেত্রে তার কোনো সেই যে ট্যাক্স ডিফারেন্সিয়েশন যেটা বলে এটা ডিফেক্টও ইলিমিনেট হয়ে যায়। বিকজ আমাদের দেশে যেভাবে ট্যাক্স অ্যাসেসমেন্ট করা হয়, আপনি যেই লেভেলের পুঁজিবাজারে ওয়েল ডিসক্লোজ বেস্ট অ্যাকাউন্ট কোনো জিনিস দেওয়ার পরও সেখানে তারা টোটাল ডিসঅ্যালাউন্সেস গোজ যে প্র্যাকটিসটা করে, এটা তাদের কনস্ট্যান্ট জিপি রেশিও, একটা প্রাইভেট সেক্টরের কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি আর পুঁজিবাজার কোম্পানির যে অ্যাসেসমেন্টের ট্যাক্স অ্যাসেসমেন্টের অ্যাটিটিউডগত কোনো তফাৎ নাই, কোনো ডিফারেন্ট কোনো প্যারামিটার নাই। তো এই ক্ষেত্রে এগুলি বাস্তবতা কার্যকরিতা করা, বর্তমান ফাইন্যান্স মিনিস্টার এটা ওনারই এরিয়া, উনি নিজেও বলেছেন এই এরিয়ায় তিনি পড়াশোনা করেছেন। তো উই এক্সপেক্ট আমাদের প্রিভিয়াস ফাইন্যান্স মিনিস্টার থেকে, ওনার থেকে মোস্ট স্টক এক্সচেঞ্জ ফ্রেন্ডলি আমি বলবো যে আইন কানুন এবং এই আইনের যেগুলি বর্তমান আইন কানুন যে প্র্যাকটিসগুলি, প্রয়োগটা, অ্যাপ্লিকেশনটা গুণগত পরিবর্তন আনা, আইন নতুন করার থেকে যে আইনগুলি করা আছে এর প্র্যাকটিসটা যাতে আপনার স্বচ্ছতার সাথে হয়, দ্যাট উইল বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া। আর যে সমস্ত জিনিস উনি বলেছেন যে ইকুইটি বেস থেকে আমরা যেমন বন্ড মার্কেটে করা, এটা নিয়ে বিভিন্ন পর্যায়ে, এটা তো এমনি রাতারাতি হয় না,
ডিমান্ডটা ক্রিয়েট করতে হবে। দেখেন আগে আমাদের দেশে এখন বিএসবি বিএসআরএস ছিল যারা লং টার্ম ফাইন্যান্স করতো, এখন এই ইনস্টিটিউটগুলি ধ্বংসের পথে যে কোনো কারণে হোক। এখন এই দায়িত্ব শুধুমাত্র শর্ট টার্ম ওয়ার্কিং ক্যাপিটাল গিভিং যারা ইন্টারমিডিয়েট ফাইন্যান্স করে ব্যাংকগুলি, শিডিউল ব্যাংক, তাদের কান্দে এসে পড়ছে বোথ শর্ট টার্ম এবং লং টার্ম ফাইন্যান্সিং এর। যেহেতু হোল এই শর্ট টার্ম ফাইন্যান্স ক্ষেত্রে থেকে ইন্ডাস্ট্রিগুলি হচ্ছে, আলটিমেটলি ওটা রিপেমেন্টটা আপনার করতে পারে না। ডিফল্ট কালচারের এটা একটা মেজরতম কারণ যে শর্ট টার্ম ফাইন্যান্স থেকে আপনার যখন লং টার্ম নিডস অফ দি এন্টিটিজ আর ফাইন্যান্স, তখন সেই জিনিসটা আপনি কভার করতে পারবেন। তো পুঁজিবাজার কুড বি দি অল্টারনেটিভ সোর্স যদি বন্ড মার্কেটের মাধ্যমে যদি করা যেত। এখন এটা করতে গেলে এখানেও সেন্ট্রাল ব্যাংক এবং ফিসকাল পলিসি এটার অ্যাডিকুয়েট সাপোর্ট না থাকলে যতই উদ্যোগে নেওয়া হয় কার্যকরিতা আসবে না। আচ্ছা আচ্ছা, সেই জায়গাগুলো আমরা আশা করব নতুন বছরে নতুনভাবে আমাদের স্টেক হোল্ডার যারা রয়েছেন, নিয়ন্ত্রক সংস্থা, সকলে এই জায়গাগুলো আরো তদারকি বাড়াবেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে আমাদের সুস্বাগত ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতির অনাধিকরণ নিয়ে কথা বলছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ও ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস বাংলাদেশ আইসিএবির সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন কবির এফসিএ। দর্শক, এবারে নিচ্ছে আর একটা বিরতি, বেলা 1:30 আবার ফিরে আসবে একুশে বিজনেস। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।